যে কোনো টেস্ট সিরিজকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া উচিত এবং সেরা দল অবশ্যই খেলানো উচিত। ইবাদত ইনজুরি থেকে ফিরে এসছে, এই জায়গায় ওকে কনসিডার করা উচিত ছিল। আইনের আওতায় আনা উচিত যারা এই সমস্ত ক্রিকেট ধ্বংস করার জন্য যদি যাচ্ছে। আপনি দেখেন যে কোনো টেস্ট সিরিজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দেশের জন্য। টেস্ট কিন্তু অনেকদিন পরপর আমরা খেলি, তো সেই জায়গায় কিন্তু হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ টেস্ট এমন একটা খেলা, আপনার সেরা খেলোয়াড়দের খেলাতে হবে। আমাদের অনেকগুলি প্লেয়ার শুধু টেস্ট খেলে, তো এদের অপরচুনিটিটা কিন্তু সবসময় দিতে হয়, প্ল্যাটফর্মটা আরও স্ট্রং করতে হয়। তো সেই হিসাবে মনে করি দল যেটা দিয়েছে যথেষ্ট ভালো দল, কিন্তু এক জায়গায় অনেকদিন ধরে ইবাদত ইনজুরি থেকে ফিরে এসছে, এই জায়গায় ওকে কনসিডার করা উচিত ছিল ফার্স্ট টেস্ট থেকে, কারণ ও আমাদের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বোলার লঙ্গার ভার্সন ক্রিকেটে। তো আমার মনে হয় যেহেতু ইনজুরি থেকে ফিরে এসছে একটা সুযোগ আসে হতো। তারপর তানজিম সাকিবও যথেষ্ট ভালো বোলার, সুযোগ পেলে যথেষ্ট ভালো করার ওর ক্যাপাবিলিটি আছে। তারপর আমি মনে করি যে কোনো টেস্ট সিরিজকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া উচিত এবং সেরা দল অবশ্যই খেলানো উচিত। তানভীর বেশ কয়েকটা নাম আছে, যেমন আপনার নাইম শেখ আছে, অমিত হাসান আছেন, তাদের কি সুযোগ দেওয়া উচিত ছিল কিনা? কারণ তারা কিন্তু ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত পারফর্মার। আপনি নিজেই মানে বেশ কয়েকটা টুর্নামেন্টে দেখেছেন, এনসিএল বলেন, ডিপিএল কিংবা বিপিএল, তারা ধারাবাহিক পারফর্ম করে আসছে। তাদের কি সুযোগ দেওয়া যেত কিনা? এখানে অবশ্যই অমিত হাসান কিন্তু যথেষ্ট ভালো খেলে যাচ্ছে ডোমেস্টিকে, এবং এই জায়গায় যদি সুযোগ যদি তৈরি হতো অবশ্যই সিলেক্টরদের এই জায়গায় কনসিডার করা উচিত ছিল ওকে। এবং যেহেতু দুটা ম্যাচ আছে, এখানে যে কোনো একটা ম্যাচের অবশ্যই একটা সুযোগের জায়গাটা দেওয়া উচিত ছিল। ডিপিএলটা যদি ডিপিএল না, শুধু ঘরোয়া লিগটা যদি হচ্ছে জাতীয় দলে মানে ক্রিকেটার সংযোজন করারই মাধ্যম হয়ে থাকে, তাহলে এই যে অমিত হাসান কিংবা নাইম শেখকে তো হচ্ছে আপনারা যখন টি-20 করলেন, ঘরোয়া লিগে টি-20, সেখান থেকে মানে দুর্দান্ত পারফর্ম করে আসছেন। এরপরে যতগুলো ঘরোয়া লিগ হয়েছে, সবাই ধারণা করেছিল যে নাইম শেখ অন্তত ঢুকে যেতে পারেন ওপেনার হিসেবে। সেখানেও আসলে আমরা দেখলাম, এটা আসলে আপনার মতে কি? এখানে কিছু কিছু জায়গা আছে, আপনার ডোমেস্টিক ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু এক অ্যারিনা না, এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। আপনার দেখেন ডোমেস্টিকে একটা ছেলে যদি আপনি 100% পারফরমেন্স করে, ওই জায়গায় কিন্তু ইন্টারন্যাশনাল অ্যারিনায় গিয়ে 60-65% ওই স্ট্যান্ডার্ডে আসে। তো সেই হিসাবে চিন্তা করতে হয়, এবং টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল সবাই কিন্তু দেখে টেকনিক্যালি কতটুকু কোন স্ট্যান্ডার্ডের মধ্যে আছে ইন্টারন্যাশনাল এরিনায় ভালো পারফর্ম করার জন্য। এবং খালি একটা দুইটা ম্যাচের কথা চিন্তা করে হবে না, একটা প্লেয়ারকে নিয়ে অনেক দিন যাতে ওর যদি সার্ভিস দিতে পারে দেশকে, সেভাবে চিন্তা করে কিন্তু আগাতে হয়। তো সেই চিন্তা করে কিন্তু দলটা ওই খেলোয়াড়টাকে কিন্তু সিলেক্ট করা হয়। তো সেই হিসাবে মনে করি সিলেক্টরদের এখানে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করতে হয় ওই খেলোয়াড়কে নিয়ে। এবং কিছু ছেলে আছে আপনি দেখবেন ডোমেস্টিকে যথেষ্ট রান করছে, কিন্তু এসে কিন্তু ইন্টারন্যাশনালে ওই স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলতে পারে না। তো আমার মনে হয় সিলেক্টর বুঝে শুনে এই সিদ্ধান্তটা নিবে, এবং যারাই অপরচুনিটি পায়, কারণ এখানে কিন্তু এখন জাতীয় দলের বাইরে কিন্তু এই টিমের খেলা আছে, এখানে কিন্তু আবার হাই পারফরমেন্স ইউনিটের এবার সিরিজ আছে। এবার কিন্তু অনেকগুলি খেলোয়াড়কে দেখার কিন্তু একটা সুযোগ হয়ে যাবে। সেই জায়গা থেকে কিন্তু সেরা দলটা নির্বাচন করতে কিন্তু খেলোয়াড় সিলেক্টরদের জন্য যথেষ্ট সুবিধা হবে। আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা যদি অ্যাটলিস্ট 30-35টা ভালো ক্রিকেটার যদি রাখতে পারে, ইনশাল্লাহ দেখবেন যে এক বছরের মধ্যে ক্রিকেটটাকে এটা একটা ভালো পর্যায়ে নেওয়া যেতে পারে। আপনি লম্বা সময় সিলেকশন প্রসেসটা আপনি ভালো বলতে পারবেন, কারণ আপনি এতগুলো লম্বা সময় পার করে আসছেন। এখন যে প্রসেসটা হচ্ছে, মানে আপনার ধরেন দুজন নির্বাচক আছে, তারা কি আসলে সেই জায়গাটা মিট আপ করতে পারছেন কিনা? কারণ হচ্ছে যে আপনার যারা রেগুলার খেলছেন, আপনি যেমন বললেন যে যারা ধারাবাহিক খেলে আসছেন, যেমন আমি যদি জয় জাকিরের কথা যদি বলি, তারা কিন্তু আপনার গেল 8 ইনিংস ধরে তেমন কোনো রান নেই, কিংবা তেমন একটা 50, অনেক খুব খারাপ অবস্থা যাচ্ছে, তবুও তাদের উপরে আস্থা রাখা হচ্ছে। এইটা আসলে কি তাদের জায়গায় কিংবা অন্য কোনো কাউকে দিয়ে প্রমাণ করা যেত কিনা যে না, এখানে তাদের শূন্যতা জায়গায় উঠানো যেত? যেহেতু জিম্বাবুয়ে আসছে, জিম্বাবুয়ের এই জায়গায় কিন্তু চিন্তা করা অবশ্যই যেত। এই জায়গায় কিন্তু আপনি যদি দেখছেন ধারাবাহিকভাবে 2-3 বছর যদি আমরা যদি ভালো না খেলি, এই জায়গায় নতুন খেলোয়াড়কে নিয়ে আগানো অবশ্যই দরকার, এবং সেই জায়গায় কিন্তু রিস্ক অবশ্যই নিতে হবে। অ্যাটলিস্ট আপনি পুরো দলটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, আপনার একটা থেকে দুটো প্লেয়ারকে আপনার সুযোগ করে দিতে হবে। ওদেরকে অ্যাটলিস্ট 3টা থেকে 4টা টেস্ট ম্যাচে 8টা ইনিংসের মধ্যে কিন্তু দেখতে হবে খেলোয়াড়টা কেমন করে, সেই কনফিডেন্ট রেখে কিন্তু দলটা সিলেক্ট করা উচিত। এবং আমার মনে হয় আরেকটা জিনিস আমি দেখছি যে এখন কিন্তু ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট অনেক জায়গায় খেলা হচ্ছে। তো সেই জায়গায় কিন্তু আমাদের সময় কিন্তু আমরা সব জায়গায় কিন্তু খেলাটা দেখতাম গিয়ে, এখন কিন্তু অনেক সময় দেখি যে সিলেক্টরটা নাই। তো সেটা কিন্তু এটা নিয়ে কেউ কিন্তু উচ্চবাক্য করে না, যেটা আমাদের সময় করতো। তো এটাও আমার কাছে আশ্চর্য লাগে, তাহলে সিলেক্টররা প্লেয়ারদের কাছ থেকে কোথায় দিই?
পারফরমেন্সের কথা যদি বলি একটু যোগ করি, সেটা হচ্ছে যে আপনি যেরকম ভাবে আপনারা যখন প্রতিটা মাঠে কিংবা আপনারা ভাগ হয়ে যেতেন, যদি ডিভিশন অনুযায়ী খেলা হতো আপনারা 3 জন 3 ভাগে ভাগ হয়ে যেতেন, সেখানে আপনাদের দেখা যেত। এখন পর্যন্ত আমরা মাঠে গেলে হয়তোবা 2 নির্বাচকের একজনকেও দেখতে পাই না। তারা কি আসলে ঘরের মধ্যে বসেই কিংবা আপনার ধরেন অফিসে বসেই কি এই সিলেকশন প্রসেসটা সেরে ফেলে? কারণ আপনার কাগজে কলমে কিন্তু সেটা কিন্তু দেখার সুযোগ নেই। মাঠে না গেলে আপনি কিন্তু ক্রিকেটারের পারফরমেন্স দেখছেন না, তাদেরকে আপনি অ্যানালাইসিস করতে পারছেন না, ভালো বেস্ট পিক কিন্তু আপনি করতে পারছেন না। সেই জায়গাটা কি মানে এখন কি ঘাটতি আছে কিনা? আপনি দেখেন বাইরে থেকে সিলেক্ট করা যে ভিতরে কিন্তু অনেক কিছু দেখা যায়। প্লেয়ারের কিন্তু খালি পারফরমেন্স না, ওর অ্যাটিটিউড, অ্যাপ্রোচ সব কিছু কিন্তু দেখে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয়। খালি কিন্তু আপনার ব্যাটে বলের পারফরমেন্সের জন্য, এই যে ব্যাটে বলের পারফরমেন্সের জন্যই কিন্তু একটা খেলোয়াড়কে সিলেক্ট করে না। ও কিন্তু ওর অ্যাপ্রোচটা দেখতে হয়, ও কোন অ্যাপ্রোচে ব্যাটিং করছে, কিভাবে বোলিং করছে, কোন সিচুয়েশনে দলকে জিতিয়ে আনছে, সব কিছু মিলে কিন্তু ওর অ্যানালাইসিস করা হয়। তো সেটা কিন্তু বাইরে থেকে দেখা ভেরি ডিফিকাল্ট। আপনি স্কোর কার্ড দেখে সিলেকশন, দ্যাট ইজ, এটা আমি সাপোর্ট করি না কখনো। এবং এখন যেটা চলছে এটা নিয়ে ক্রিকেট অপারেশনেরও চিন্তা করা উচিত। এবং সিলেক্টে যেহেতু দুজন আছে, আরেকজন দরকার, এবং আরেকজন ইনক্লুড করা ইমিডিয়েট দরকার বিসিবির। আরেকটা সেটা হচ্ছে যে এই যে যদি বলি একটা যদি বলি সেটা হচ্ছে যে একটা বিষয় আপনাকে কিছুক্ষণ আগে যেটা বললাম যে এই টাকা দিতেই হচ্ছে ন্যাশনাল টিমের ক্রিকেটারদের সাথে খেলা যায়, কিংবা ক্লাব পিক করে ন্যাশনাল লিগে ঢুকিয়ে দেয়, এই একটা জিনিস। আর একটা হচ্ছে ডিপিএলও পেমেন্ট নিয়ে ক্লাবগুলোর গড়িমসি কিংবা কিন্তু পেমেন্ট নিয়ে সবসময় ক্লাবের একটা সমস্যা হতো, কিন্তু এটার বাইরে কিন্তু প্লেয়ারের পারফরমেন্স, আপনি টাকার সমস্যা থাকবে এখানে। কিন্তু যেহেতু আমাদের এখনো কিন্তু পুরোপুরি প্রফেশনালিজম যেটা বলেন, এটা কিন্তু আমরা এখনো কিন্তু স্ট্যাবলিশ করতে পারিনি। আমাদের কিন্তু এই দেখেন স্বাধীনতার পর থেকে ফুটবল, ক্রিকেট, হকি সব ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু ক্লাবগুলি, মডার্ন আগুনে বড় ক্লাবগুলি প্রচুর টাকা খরচ করতে। আপনি দেখেন এখনো ফেসিলিটিগুলি ডেভেলপ করতে পারেনি ক্লাবের। আপনি মডার্ন ক্লাবের কথা চিন্তা করেন, একটা মাঠ নেই, একটা ফুটবল এত বড় ফুটবলে খরচ করে, ক্রিকেটে খরচ করে, ক্রিকেটেরও প্র্যাকটিস করার জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমাদের ক্লাবগুলির স্ট্যান্ডার্ডটা ওই পর্যায়ে আমরা যাইনি। তো সুতরাং পেমেন্ট নিয়েও কিন্তু এই সমস্যাটা থেকে যায়। তো এই জন্য প্লেয়ারদের এটার বাইরে কিন্তু প্লেয়ারদের পারফরমেন্সটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্লেয়াররা কিন্তু এখন কিন্তু নিশ্চয়তা কিন্তু আছে যে 80 to 85% পেমেন্ট কিন্তু পেয়ে যায়। এটা কিন্তু 100%, এবং কিছু পেমেন্ট এরা রাখে নেক্সট ইয়ার খেলার জন্য, এটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়। এটা কিন্তু অলমোস্ট 20 to 25% পেমেন্ট কিন্তু আপনার সবসময় অ্যাডজাস্টেবল, যেটা নেক্সট ইয়ারের সাথে এটা হয়। এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, এটা কিন্তু কোনো অসুবিধা। যদি আপনি 80% টাকা নিয়ে যায়, এখানে তো স্ট্রাইক করার ব্যাপারে আসতে পারে না প্লেয়ারদের কাছ থেকে। তো আমার মনে হয় প্লেয়ারদেরও এইদিকে সজাগ থাকা উচিত, এবং ক্লাবদেরও আরও বেশি সজাগ থাকা উচিত, যাতে ক্রিকেট নিয়ে যাতে আমাদের বদনামটা না হয়, সেভাবে কিন্তু চিন্তা করে আগানো উচিত। যে টাকা দিলেই ক্লাবে ইনক্লুড হওয়া যায় কিংবা খেলা যায় এরকম, এটা তো সত্যি এটা সবচেয়ে লজ্জাজনক একটা পরিস্থিতি। এটা তো আমরাও শোনার পর, এটা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু এই আলোচনাটা হচ্ছে, স্পেশালি 3rd ডিভিশন, 2nd ডিভিশনে এগুলি আমরা শুনতাম যে খেলোয়াড়দের একাডেমিতে না খেললে সুযোগ দেয় না, তারপরে কিছু প্লেয়ার পেমেন্ট করে সুযোগ দেয়। এটার জন্য এখন যদি ডিপিএল পর্যন্ত যদি আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ পর্যন্ত যদি গড়ায়, এটা একটা হতাশাজনক এবং লজ্জাজনক একটা পরিস্থিতি। এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে সবাই সোচ্চারে আইনের আওতায় আনা উচিত, যারা এই সমস্ত ক্রিকেট ধ্বংস করার জন্য যদি যাচ্ছে, এবং এটা দেখা উচিত যে কারা করছে, এটা ফাইন্ড আউট করতেই হবে আপনি। কারণ এটা যদি করতে না পারেন, ক্রিকেটটা কিন্তু একদম শেষের দিকে চলে যাবে। আপনি একটা ট্যালেন্ট ছেলেকে না নিয়ে আপনি একটা করা যায় টাকা দিয়ে আপনার দলে চলে আসবে, খেলবে, এই ধরনের কাজকর্ম তো সহ্য করা যায় না। তো আমার মনে হয় এটা সব দিক দিয়ে, খালি ঢাকার দিকে চিন্তা করলে এটা বাইরে হচ্ছে আমরা শুনেছি। এবং কিছুদিন আগে চট্টগ্রামে আমি ছিলাম ঈদের সময়, ওখানেও শুনছি এই যে এই সমস্ত কাজগুলো আমরা সবাই সোচ্চার হয়ে এটাকে প্রোটেক্ট করার জন্য আমার মনে হয় সবাই দায়িত্ব নেওয়া হচ্ছে। বিসিবি কি বিষয়টা জানে? এটা আমি কিন্তু বিসিবিতে এখনো এই জিনিসটা নিয়ে আমি শুনিনি, যেহেতু কালকে আমরা অফিসে গিয়েছিলাম। তো এটা নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, কারণ এটা তো এইভাবে তো ছেড়ে দেওয়া যাবে না।